করার ফলে কি হলো, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার সবসময় যাওয়ার জন্য আপনার সিকিউরিটি আর আপনাকে আটকাবে না, যে স্যারদের পলিসি উনি করেছেন, স্যারদের সার্ভিস দেন। পরে আস্তে আস্তে অ্যাপ্রোচ করবেন, গ্রুপ ইন্স্যুরেন্সটা আপনি নিয়ে আসবেন। কি করে নিয়ে আসবেন? কারণ বড় বড় কর্মকর্তা যখন আপনার কাস্টমার হয়ে যাবে, একক বীমার কাস্টমার হয়ে যাবে, তখন গ্রুপ ইন্স্যুরেন্সটাও আপনি নিয়ে নেবেন। কারণ গ্রুপ ইন্স্যুরেন্স কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মতো 18 বছর মেয়াদি না। প্রতি বছর ইচ্ছে করলে কোম্পানি চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, বছরেরটা বছরে শেষ। সুতরাং এইটাও আপনারা, এই প্রোডাক্টগুলো আপনারা দেখে নেবেন। চামড়া শিল্প, যখন কোরবানির ঈদ আসে, যখন দেখবেন বড় বড় ব্যবসায়ীরা, চামড়া শিল্পের ব্যবসায়ীরা টেলিভিশনে বলেন কি চামড়া পাচার হয়ে যাবে, চামড়ায় লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। এই চামড়া শিল্পের সাথে সম্পৃক্ত যারা, তারা প্রত্যেকেই ধনাঢ্য ব্যক্তি, এবং আমি বলবো যে এই শিল্পে যারা কাজ করেন তারাও আপনার ভালো কাস্টমার হবে। এনজিও আমার মনে হয় এনজিওকে সবাই আপনারা চিনেন এবং জানেন। যারা জব করে তারাও আপনার কাস্টমার। দূতাবাস, এমবেসিতে যারা কাজ করেন, দূতাবাস, পৃথিবীর কতগুলো রাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে আছে সেই লিস্ট নিয়ে নেবেন। সেই লিস্টে অনেক বাঙালি অফিসাররা কাজ করে, তাদের সুন্দরভাবে এই সঞ্চয় প্রোডাক্টগুলো এক্সপ্লেইন করবেন। তাতে কি দাঁড়ালো? তাতে আপনার সাথে তারা কিন্তু তাদের কোম্পানির বেনিফিট ছাড়াও আপনার কোম্পানির প্রোডাক্ট দিয়ে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। দূতাবাসে যারা বাঙালি অফিসার তারাও ভালো ভালো পলিসি করে থাকে। সরকারি চাকরি করেন, যারা সরকারি চাকরি করেন, আপনারা জানেন সরকারি যারা চাকরি করেন, কর্মকর্তা সহ সরকারি সকল স্তরের লোকদের বেতন অনেক বেড়েছে, অনেক বেনিফিট, যেগুলো বেসরকারি চাকরি করে তাদেরও নাই। সুতরাং সরকারি চাকরি করেন তারাও আপনার ভালো কাস্টমার, তাদের চাকরি পার্মানেন্ট, অনেকটা বেসরকারি চাকরির থেকেও। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা তাদের পলিসিগুলো করার চেষ্টা করবেন এবং সার্ভিস ভালো দিবেন, যেন ল্যাপস না হয়, অর্থাৎ তামাদি না হয়। শিল্পপতি, এখন বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছে যাদের বয়স 40 হয়নি, আবার অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছে যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, 60 ওভার 70 80। হ্যাঁ, আচ্ছা, সবাই কিন্তু আপনার কাস্টমার। যে 60 ওভার 70 80 বয়স হয়ে গেছে সেও আপনার কাস্টমার। কেমন করে? যেহেতু শিল্পপতিদের বয়স, তারা অনেক সিনিয়র পার্সন, তারা আপনার কাস্টমার। সেই জন্য সেই শিল্পপতিদের সাথেও যদি আপনি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারেন, তাহলে তার যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানির জন্য আপনার দ্বার উন্মুক্ত, দরজা উন্মুক্ত। অর্থাৎ দরজা উন্মুক্ত হলে তো আপনি তাদের স্টাফদের কাছে যেতে পারবেন, তাই নয় কি? শুধু তাই না, একজন শিল্পপতির বয়স 70, তাতে কি ওনার সাথে আপনার বন্ধুত্ব হলো, বন্ধুত্বের গাঢ় এরকম জায়গায় পৌঁছলো, ওনার ছেলে নাতিন আত্মীয় স্বজন তাদের কাছে আপনি যেতে পারছেন তাকে কেন্দ্র করে। সুতরাং একজন লোকের সাথে পরিচয় হলো, আপনি ভাবলেন না ওনার তো ইন্স্যুরেন্স হবে না, ওনার বয়স অনেক বেশি, নাও। অর্থাৎ প্রত্যেকের সাথে পরিচয় হলেই আপনারা যখন একজনের সাথে হাত মিলাবেন, তখন মনে মনে বলবেন আজ হোক কাল হোক 12টা ইন্স্যুরেন্স পলিসি আমি ওনার থেকে নেব। কয়টা? 1 ডজন, মিনিমাম 1 ডজন। তাহলে সম্পর্কটা কতটা গাঢ় করতে হবে এখন আপনারাই বোঝেন, কতটা গাঢ় করতে হবে। এই জায়গায় আমি আসবো পরে কিভাবে গাঢ় করবেন। শিক্ষক দেখেন, স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ ভার্সিটির অনেক শিক্ষক, সকল শিক্ষক সমাজ প্রচুর, যাদের কাছে আমরা যাই, আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই, এবং মাস গেলে তাদেরকে আমরা প্রচুর টাকা দিয়ে থাকি সাবজেক্ট ওয়াইজ। বাংলায়ও টিচার লাগে, ইংরেজিতেও লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সব সাবজেক্টে এখন টিচার লাগে। শুধু টিচারকে আপনি টাকা দিবেন, একবার ভাবেন না সেই শিক্ষককে আপনার পলিসি ওনার বানিয়ে নেন, তারপর পুরো ফ্যামিলি, এবং এক শিক্ষক থেকে আরেক শিক্ষকে যাবেন। অর্থাৎ এই এক একটা ক্লাসিফাই করে এক একটা স্তরে আপনারা ঢুকবেন, টার্গেট করে ঢুকবেন, যে এই শ্রেণীকে আমি আমার পলিসি, আমার কোম্পানি, আমার ইন্স্যুরেন্সের আওতায় আনবো। প্রকৌশলী সমাজ দেখেন, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনেক, তাই না? প্রতিটা জেলায় আছে, প্লাস কলেজ আছে, প্লাস প্রাইভেট কলেজ আছে। প্রচুর ইঞ্জিনিয়াররা বের হন, তারা টেকনিক্যাল পার্সন, তারা বের হয়ে কিন্তু বসে থাকে না, কোথাও না কোথাও চাকরি করে, কোথাও না কোথাও তারা জব করেন অথবা নিজের ব্যবসা করেন। এই যারা বের হইলো, যারা এই 25 বছরের যুবক,
25 থেকে 35 বছরের, 45, 25 থেকে 45 এজের লোকেরা আপনার ভালো কাস্টমার হবে। কত থেকে? 25 থেকে 45 বছর পর্যন্ত কাস্টমার, আপনি ভালো ভালো কাস্টমার পাবেন। তো এই ইঞ্জিনিয়ার সমাজ, এদের কাছ থেকে যখন আপনি করবেন, দেখেন এই প্রকৌশলী কথা যখন আসলো, একবার ভাবুন না যে এদের সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের কোথায় পাবো, ইঞ্জিনিয়ারদের ফোন নাম্বার কোথায় পাবো, কোথায় তারা চাকরি করেন, কোথায় কোথায় আছেন। ঢাকাতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে। আপনি যখন দুই একজন ইঞ্জিনিয়ারের পলিসি করাবেন, তাদের মধ্য থেকে দেখবেন এই ইনস্টিটিউটের সদস্য পেয়ে যাবেন, তাদের কাছে বই আছে, লিস্ট আছে, সেই বই কালেকশন করবেন। রোটারি লায়ন্স ক্লাবে যারা সদস্য, তাদের বই আছে, এরকম এগুলো বইগুলো কালেকশন করবেন। আপনার অগণিত অগণিত কাস্টমারের শেষ নাই, লোকের যাওয়ার জায়গার শেষ নাই। বিশাল মার্কেট, বাংলাদেশ একটা বিগ মার্কেট, একবারে নিঃসন্দেহে। ডাক্তার, এরপরে আসি ডাক্তার। সেই ডাক্তারের কাছে আমরা কি করি? আমরা নিজের জন্য যাই, সিরিয়াল পাই না, তাই না? কি বলেন? সিরিয়াল পাই, কষ্ট হয় ভালো ডাক্তারের কাছে সিরিয়াল নিতে। যখন এক ডাক্তারের কাছে আপনাকে দেখালেন, আপনার ফ্যামিলির লোকজনকে দেখালেন, এই ডাক্তারের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে যাবেন। কোনো ভালো ডাক্তার, এরকম ডাক্তার থেকে ডাক্তারে যাবেন, এবং ভালো ডাক্তারকে যদি আপনি টার্গেট করেন যে তার কাছে আমার ফ্যামিলির লোকজন প্লাস আমাকে যেতে হয়, আস্তে আস্তে তার পলিসিটা করিয়ে দিবেন, তারপরে তার ফ্যামিলিতে ঢুকবেন। তাতে কি দাঁড়াবে? ইন ফিউচার আপনার সিরিয়াল নিতে আর কষ্ট হবে না, সিরিয়াল নিতে আর কষ্ট হবে না। সম্ভাব্য ক্রেতা চক্র, আমি এই চক্রটাকে দেখাচ্ছি সবার জন্যই। সম্ভাব্য ক্রেতা চক্র, খেয়াল করবেন এই সার্কেলটা কি আপনারা শেষ করেছেন? সার্কেলটা কিরকম? আপনার পলিসি গ্রাহক যারা আপনার পলিসি কিনে ফেলছে, নিয়ে ফেলছে, এগ্রিমেন্ট দিয়ে ফেলছে, আপনারা যদি আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি আপনারা বলেন কাস্টমারকে যে স্যার বা ম্যাডাম, আপনার কাস্টমার ছেলে হোক আর মেয়ে হোক, স্যার আমি একটু আপনার সাথে দেখা করতে চাই টেলিফোনে। যদি বলে কি ব্যাপার? স্যার 2 মিনিটের জন্য, আমি এসে বললে ভালো হয়, ফোনের থেকে এসে বললে ভালো হয়, একটু সময় দেন। তো যেহেতু আপনি তাকে ভালো সার্ভিস দেন, তাহলে কি দাঁড়ালো? আপনাকে যাওয়ার জন্য একটা সময় দিল, এবং আপনি সুন্দর পরিপাটি হয়ে আপনি তার কাছে গেলেন। যাওয়ার পরে বলবেন স্যার আমাদের একটা সরকারি ট্রেনিং চলছে, সরকারি ট্রেনিং, যেটা কারণ চলছে, আপনার ট্রেনিং শেষ হয়ে গেল, চলছে, কারণ প্রাইম ইসলামী লাইফের ট্রেনিং কয়েকদিন যাবতই চলতেছে এই আপনাদের মতো এরকম বিশাল ভেন্যুতে সারা বাংলাদেশে। তাহলে কথাটা মিথ্যা না, আপনাদের ট্রেনিং চলছে সরকারিভাবে, তো চলছে, তার জন্য আমাদের একটা টার্গেট আছে। তো এখানে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ট্রেনিং, কাস্টমার আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য এই ট্রেনিং। সে খুশি হয়ে যাবেন এবং ওনার কাছে বলবেন স্যার আপনি তো আমার কাস্টমার, আমাকে একটু হেল্প করেন। কিরকম হেল্প? একটু হেল্প করেন, আমাকে একটু রেফারেন্স দেন, আমি জাস্ট ফোনে নক করে দেখব, যদি সুযোগ থাকে সেখানে আমি যাব। কাদের কোন ক্ষেত্রটা থেকে নেবেন? সেই কাস্টমারের কর্মক্ষেত্র, তার অফিসের সার্কেল, অফিস, সে যেখানে কাজ করে, চাকরি করে, যদি সে ব্যবসা করে, তার ব্যবসায়িক একটা মহল আছে, সেই তার পেশার জায়গা থেকে আপনি একটা দুইটা নাম নেবেন। তারপরে তার ক্লোজ ফ্রেন্ড আছে, ওই কাস্টমারের কাছের বন্ধু, তাদের থেকে একটা নাম নেন। এবং পলিসি ওনারের পারিবারিক সদস্যবৃন্দ, তার পরিবারে আরো কে কে আছে যারা ভালো ইনকাম করে, ঠিক আছে, যে টানা পড়েন ভাবে থাকেন, তার কাছে যে আপনার লাভ নেয়, যার এক্সেস মানি আছে তার কাছে আপনি যাবেন। তো সুতরাং পারিবারিক সদস্যবৃন্দ থেকেও আপনি কথা বলে 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 বের করে নেবেন। ওখানে ভালো ভালো জব করে, কে ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, ভালো ব্যবসা করে, আপনি তো ভালো বুঝবেন। তো সুতরাং সেখানে পারিবারিক সদস্যবৃন্দের ওখান থেকে আপনি নাম কালেক্ট করবেন, এবং তার পলিসি ওনারের শ্বশুর বাড়ির সাথে দেখবেন তার এক শ্যালক, অনেক ভালো ইঞ্জিনিয়ার, দামি দামি ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ভালো ব্যবসায়ী। তো সেখান থেকে আপনি যদি এই ট্রেনিংকে কেন্দ্র করে এরকম 5টা 6টা
রেফারেন্স আপনি ওনার থেকে নিতে পারেন, আপনার 3টা পলিসি নিঃসন্দেহে হয়ে যাবে। তো আমি আগেই বলেছি যে আপনার সেলের সাথে সেলটা যোগ করা, ইস্যু তৈরি করে যোগ করা, ইস্যু তৈরি করে যোগ করা। ক্লিয়ার? আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আমি আপনাদেরকে একটু শেয়ার করি, আপনারা যে আজকে সেলসের ক্লাসে যেন ভালো আরো সেল করতে পারেন। আমি কিন্তু আপনাদের মতোই একজন ছিলাম, 91-এ শুরু করেছি। আমি এজেন্ট থেকে এসেছি, আমি সেলসম্যান, আপনাদের কাতারের লোক, ফিল্ডের লোক, ঠিক আছে? এখনো যে বিআইপিটিতে আমি জব করি, চাকুরি করি, সেখানে আমি ক্লাস নেই, প্লাস 78টা কোম্পানির এমডি, ডিএমডি এবং এইচআর হেড, তাদের সাথে ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে নেগোসিয়েশন করি। সুতরাং এখনো আমি ফিল্ডে। সুতরাং এই ফিল্ডকে ভালোবাসতে হবে, এই পেশাকে ভালোবাসতে হবে, দেন আপনার ইনকাম আসবে। ক্লিয়ার? এই স্লাইডটা আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের ওইটার সাথে এটা যোগ করে দেন, আপনাদের কাস্টমারের সাথে এই স্লাইডটা যোগ করে মাথায় রাখেন যে আমি এইভাবে নক করব। ক্যারিয়ার আপনারা দেখেন, আপনারা এই আজকে ইন্স্যুরেন্স পেশায় আপনারা আছেন। দেখেন এখানে যখন আপনারা আসলেন এই পেশায় কাজ করবেন, তখন আপনাদের কিন্তু কোনো কঠিন ইন্টারভিউর মুখোমুখি হতে হয়, তাই না? কঠিন বলতে কোনটা? আপনাকে কেউ জিজ্ঞাসা করে নাই যে আপনার জিপিএ 5 নাই কেন বা ফার্স্ট ডিভিশন নাই কেন। দেখেছে যে আপনি পড়াশোনা করে শুধু পাস করেছেন কিনা। কোনো জিপিএ 5, কোনো ভালো পরীক্ষায় ভালো নাম্বার পান নাই বা ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে পড়েন নাই দেখে যে আপনাকে ইন্স্যুরেন্সে নেয় নেই, তা কিন্তু না, তাই নয় কি? কারণ এটা কি, এটা তো জব না, আপনাদেরটা হলো একটা বিজনেস। সুতরাং এই জায়গায় সরকার অনেক শিথিল রেখেছেন আইন। সুতরাং আপনাদের অবাধে আসার সুযোগ দেখে যাচ্ছে তাই ভাবে আপনারা ওইভাবে কাজ করবেন না, আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে পরিপাটি হয়ে কাজ করবেন, যেন অন্যেরা আপনাদেরকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করতে বাধ্য। শ্রদ্ধা কিভাবে করবে? আপনার যখন ভালো ড্রেস, আপনার পকেট ভর্তি টাকা থাকবে, শ্রদ্ধা এমনিতেই করবে আপনি। বুঝাতে পেরেছি? কোনো হারানোর কিছু ভয় নাই লাইফ ইন্স্যুরেন্সে। কি হারাবেন? এখানে তো আপনি 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করেন নাই, তাই না? সুতরাং একটা ক্যারিয়ার পথ দেখেন। আপনি এফএ হিসেবে পেশা শুরু, এজেন্ট থেকে পেশা শুরু করেছেন, এরপরে একটা ধাপ আমি এখানে দেখিয়েছি ইউনিট ম্যানেজার। আপনাদের কোম্পানিতে বা প্রাইভেট অনেক কোম্পানিতে এই ইউনিট ম্যানেজারের জায়গার মধ্যে অনেকগুলো স্ল্যাব আছে, এসি ভিপি, ভিপি, ডিএমডি, অনেক ইত্যাদি ইত্যাদি আছে, মানে অনেকগুলো স্ল্যাব আছে। তো আমি সবগুলোর স্ল্যাবকে একত্রিত করে ইউনিট ম্যানেজারের জায়গায় এনেছি। অর্থাৎ ইউনিটটাকে একটা টিমকে পরিচালনা করে, তারাও কিন্তু তাই করে। আপনাদের ডেভেলপমেন্টের ডিএমডিও তাই করে, এসি ভিপিও তাই করে, এএমডিও তাই করে, একটা টিমকে পরিচালনা করে। তো সেই মধ্যবর্তী জায়গা হলো ইউনিট ম্যানেজার আমি দেখিয়েছি। তাহলে এজেন্ট থেকে ওই মধ্যবর্তী জায়গায়, সেখানে ডিএমডি, এএমডি, এসি ভিপি, এগুলো সবই ডেভেলপমেন্টের, সবাই বিজনেসকে কেন্দ্র করে অগ্রসর হয়। সেখান থেকে একটা ব্রাঞ্চের দায়িত্ব পায়, তাই না? একটা বিশাল অফিস, এবং সেটার দায়িত্বে উনি একজন থাকেন, সেটাকে আমি এজেন্সি ম্যানেজার বলি বা ব্রাঞ্চ ম্যানেজার বলি, সেই দায়িত্বে থাকেন। তারপর সেই দায়িত্বের থেকে পরে একটা সময় একবারে কি হয়ে গেল, হেড অফিসের প্রধান নির্বাহী, হেড অফিসের একজন সিনিয়র কর্মকর্তা, ডেভেলপমেন্ট থেকেও ম্যানেজমেন্টে চলে গেল। যদি তার গ্রাজুয়েশন মাথায় থাকতে হবে, ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, গ্রাজুয়েট হতে হবে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে অবসর গ্রহণ, এমডি হয়ে রিটায়ারমেন্টে যেতে পারবেন। খেয়াল করে, এখানে আপনারা অনেক গ্রাজুয়েট ছেলে আছেন, তারা কোম্পানির এমডি হতে পারবেন যদি ফিল্ড থেকে কেউ এমডি হন। আপনারা জানেন বেশ কয়েকটা কোম্পানির, আপনারা এটা ভালো জানেন, কোম্পানির এমডি কিন্তু ফিল্ডের লোক, তার মানে ফিল্ড থেকে। এটা আপনারা আমার থেকে ভালো জানেন কোন কোন কোম্পানির এমডি ফিল্ডের লোক। তো সুতরাং
সেখানে আপনারাও নেতৃত্ব দিবেন। ওকে, এটা ক্যারিয়ার স্টেপ আমি দেখালাম। ক্যারিয়ার অফ ফান্ড জেনারেটিং। আচ্ছা, ফান্ড জেনারেটিং আরেকটা আমি কেউ যদি মনে করেন যে আমি আপনারা কেউ যদি আপনাদের পারিবারিকভাবে অর্থনৈতিক অসচ্ছলতার জন্য হোক আর যে কোনো কারণেই হোক আপনারা গ্র্যাজুয়েট হতে পারেন নাই, তাই না, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করতে পারেন নাই, সমস্যা নেই। আপনি যদি এফএ থাকেন আজীবন, সমস্যা কোথায়? আপনি যদি টাকা আসে, আপনি আজীবন যদি এফএ থাকেন আর যে আপনি প্রচুর টাকা আর্ন করেন, আপনার গাড়ি থাকে, গাড়ি নিয়ে আপনি সেল করেন, সমস্যা তো আমি দেখি না। সমস্যা আছে? গাড়ি থাকবে আপনাদের গাড়ি থাকবে এফএ। আচ্ছা, এফএ হিসাবে আপনি শুরু করলেন, এখান থেকে অফুরন্ত অর্থ আপনি আর্ন করতে পারেন। সেই ইনকাম কিন্তু আপনি কেউ রোধ করতে পারবেন না, ইনকাম কেউ কখনো রোধ করতে পারবে না আপনার। আচ্ছা, এবং এফএ থেকেই রিটায়ারমেন্টে যাবেন, এফএ থেকে রিটায়ারমেন্টে যাবেন। আমি আপনাদের যখন শেয়ার করলাম যে আমিও এজেন্ট ছিলাম, আমি যখন সেলস মার্কেটিং এ 91 শুরু করি এবং একটা সময় আমি একটা কোম্পানি থেকে, একটা বিদেশি কোম্পানি থেকে যখন চলে আসি, সেখান থেকে আমি কাজ না করে 14 বছর আমার লাইসেন্স অ্যাক্টিভ ছিল, আমি 14 বছর ইনকাম করেছি, 14 বছর কোনো ব্যবসা না দিয়ে। সুতরাং সেই আজকের সেই সার্টিফিকেট অর্জন, তার বিনিময়ে লাইসেন্স, আপনারা যদি সচেতন হন, এই বিমা শিল্প সারা বাংলাদেশে অনেক এগিয়ে যাবে। অন্যান্য কোম্পানি এগিয়ে যাবে, আপনারা এগিয়ে যাবেন, তাতে কি হবেন? সবাই সমৃদ্ধ হবে, সবাই সমৃদ্ধ হবে। তাহলে ফান্ড জেনারেটিং পথ, যে পড়াশোনা বেশি করতে পারেন নাই তারও টেনশনের কিছু নাই। আমি বলবো যে টাকা ইনকাম করেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি একবার সাতকানিয়া, চিটাগংয়ের সাতকানিয়া কোনো এক বৃহৎ ইন্স্যুরেন্স কোম্পানির, আপনাদের মধ্যে আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ক্লাস নিতে গেছে, এবং আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি ক্লাস নিয়ে আসছি এবং বহু কোম্পানি। এবং ওইখানে আমি একটা ক্লাস নিতে গিয়ে আমি যখন বোঝাচ্ছিলাম, তখন একটা ইয়াং ছেলে, একবারে বাচ্চা ছেলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, সাতকানিয়ায়, চিটাগংয়ের সাতকানিয়ায় কোনো ট্রেনিং লাগে না, এমনিতেই খাড়ায় থাকলেই, দাঁড়ায় থাকলেই ব্যবসা হয়। তখন আমি সেই সামনাসামনি, অনলাইনের ক্লাস না, তখন আমি হেসে দিলাম, হেসে আমি বললাম যে আমি একবারে, যেহেতু ঢাকা, আমি তখন বললাম যে আসলে আমার জন্ম কেন ঢাকায় হলো, সাতকানিয়া হলো না, তাহলে আজীবন আমি এজেন্ট থাকতাম। 3 দিনের ক্লাসে 40 লক্ষ টাকা ক্যাশ আসছে, পার্টিসিপেন্ট ছিল 85 জন, 85। 3 দিনের ক্লাসে 40 লক্ষ টাকার ব্যবসা আসছে ক্যাশ। তাহলে ওই ছেলে এই কথা কেন বলবে না? অর্থাৎ ওখানে টাকার ফ্লো বেশি, সে যা কেউ বুঝালেই, কোন রকম ভাবে বুঝালেই সবাই ইন্স্যুরেন্স করে। তো এই মার্কেটটা তৈরি কিন্তু আপনারা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে প্রচুর বিশাল মার্কেট, বাংলাদেশ বিশাল মার্কেট, সারা বাংলাদেশ। আপনাকে কেউ ধরে রাখে নাই যে আপনি শুধু ঢাকায় কাজ করবেন, কেউ ধরে রাখে নাই যে শুধু আপনি ঢাকায় কাজ করবেন। আচ্ছা, দেখুন, হাউ টু ডু বিজনেস ইন হরতাল। যদিও এইটা আমি চাই যে এই জিনিসটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে উঠে যাবে, তারপরও এই উপরে একটা কথা আছে, হরতাল বা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন। ওকে, নিজে কোনো অবস্থাতেই হরতাল ফোবিয়া বা হরতালে আতঙ্কগ্রস্ত হবেন না, বরং হরতালকে ব্যবসার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন। এরকম আপনার সহকর্মীদের, আপনার সাথে যারা কাজ করেন, তাদেরকে সর্বদা মোটিভেশনে রাখুন, মানে ইন্স্যুরেন্সের আলাপ আলোচনার মধ্যে রাখুন। হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে পূর্ব পরিকল্পনা গ্রহণ করুন। হরতাল শব্দটা কেন আনলাম? তো হরতাল যখন ঘোষণা হয় তখন আপনারাও জানেন যে গাড়ি ঘোড়া চলে না, তাই না? তাহলে ফিল্ডে আপনার কাজ করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তো এই জিনিসটা তো আপনি রাত্রেবেলায়
রাতেই আপনি জানলেন। তো আমি এই ফাঁকে একটু কথা বলি, সেখানে আপনাদেরকে, আপনারা যারা বই পড়েন তো বই পড়বেন, যাদের বই পড়ার অভ্যেস আছে, একটা জিনিস করবেন, যারা ফিল্ডে আমরা কাজ করি, অবশ্যই রাতে যখন আপনি ঘুমোতে যাবেন কমপক্ষে 10 থেকে 15টা চ্যানেল, বাংলাদেশি চ্যানেল 10 থেকে 15টা, সেখানে বাংলাদেশ, ইংরেজি, বাংলা চ্যানেল নিয়ে 15টা চ্যানেলের ব্রেকিং নিউজ, অর্থাৎ টেলিভিশনের নিচ দিয়ে যে ব্রেকিং নিউজগুলো যায় 1 লাইন 2 লাইনের, এই নিউজগুলো দেখে অন্তত 10-15 মিনিট দেখে ঘুমোতে যাবেন। তখন আপনি নিউজে পেয়ে গেলেন যে আগামীকাল রাস্তা ওইটা বন্ধ থাকবে, ওইটা এইটা থাকবে, এই গাড়ি চলবে, ওই গাড়ি চলবে না, এগুলো আপনার জানা হয়ে গেল। প্লাস আপনি যেই গার্মেন্টসে যেতেন সেই গার্মেন্টসের পাশের গার্মেন্টসে আগুন লাগছে বা সেই গার্মেন্টসে আগুন লাগছে, তো ওই দিন আপনি ওই এরিয়ায় যেয়ে আপনার লাভ নেই। সুতরাং আপনি এই নিউজগুলো দেখবেন এবং সকালে ঘর থেকে যখন বের হবেন, বাসার থেকে, হতে পারে আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে আপনি আপনার কাজে আসবেন, সুতরাং অবশ্যই আপনি যখন রেডি হবেন বাইরে বের হওয়ার জন্য, ব্রেকিং নিউজগুলো দেখে বের হবেন। তাহলে কি হলো, সমস্ত কিছু আপনার মাথায় চলে আসলো, সাধারণ জ্ঞান। কিরকম জ্ঞান? আপনি কাস্টমারের কাছে যখন যাচ্ছেন, যাওয়ার পরে দেখলেন সে ক্রিকেট খেলায় নিয়ে খুব আলোচনা করতেছে, আপনি তো নিউজ দেখে আসেন নাই, সুতরাং আপনার মাথায় নাই খেলার কি হলো না হলো, এরকম অনেক ঘটনাই যেটা আপনি সংবাদের সাথে সম্পৃক্ত থাকবেন। এবং আমি বলবো টেলিভিশন, এবং আজকে টেলিভিশন মোবাইল দিয়েই দেখা যায়, সুতরাং সেখানে আপনারা এই জিনিসগুলো রাত্রে এবং সকালে বের হওয়ার আগে এই জিনিসটা করে বের হবেন, তাতে আপনাদের অনেক কাজের সুবিধা হবে। হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে পূর্ব পরিকল্পনা গ্রহণ করুন এবং হরতালে অফিসমুখী হন। এই সমস্ত রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় আপনারা অফিসে কনসেন্ট্রেশন করবেন, অফিসে যাবেন। অফিসে গিয়ে একজন একটা ভালো পলিসি সেল করেছে 3 দিন আগে, কেমন করে করলো, সে কি অবজেকশন দিল, কি প্রশ্ন করে তাকে আটকালো, এগুলো আলোচনা করতে হবে। এই আলোচনা করলে ভালো সেল কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং সেই জন্য আপনারা অফিসমুখী, ওই সময় বাইরে ঘোরাঘুরি না করে অফিসে যেও যদি আলোচনা করেন, আপনার সেল অনেক বেড়ে যাবে, ইন ফিউচার সেল বেড়ে যাবে। এবং এটাকে আয়ের ক্ষেত্র হিসেবে প্রাধান্য দিতে হবে। আপনাকে ইন্স্যুরেন্সকে হেলাফেলা না করে যেখান থেকে আপনার অনেক অধিক আয় আসে সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এবং আমি বলবো আপনারা এই পেশার সাথেও যদি আরো কারো পেশা থাকে, আপনারা আরো কিছু আপনার ইনকাম সোর্স থাকে, তারপর আপনি কম্পেয়ার করবেন কোথা থেকে আপনার টাকা বেশি আসে, কোথায় এফোর্ট দিলে বেশি টাকা আসে। সুতরাং আপনি যে জায়গা থেকে বেশি টাকা আসে সেইখানে আপনি এফোর্ট দেবেন, বেশি দিবেন। সুতরাং আমি বলবো না একটা ছেড়ে দেবেন, ওইটা ছেড়ে এইটা, তা না, সবই থাকবে আপনার। হরতাল সাধারণত ক্রেতা সাধারণদের তুলনামূলকভাবে একটু শান্ত, কর্মব্যস্তশীল পরিবেশে পাওয়া যায়। হরতালের সময় দেখবেন পত্রিকা পড়েন বা একটু গল্প করতে থাকেন, তখন আপনি যে সেই গল্পে যোগ দিবেন হরতালের সময়, অফিসের পরেও। তো এতে এই সময় কি হয়, অনেক তথ্য সংগ্রহ করা যায় কাস্টমারের, ঠিক আছে, তথ্য সংগ্রহ করা যায়, রেফারেন্স দেওয়া যায়, এবং বিক্রয় বক্তব্য তখন এগুলো অনেক সহজ হয়ে যায়, মানে অনেক কাছের চলে যায়। মানে এই সময়গুলো আপনারা ইউটিলাইজ করবেন। ঘরে বসে থেকে কোনো লাভ নাই। আমি একটা কথা বলি, যদি আপনার বয়স 40 না হয়, যাদের বয়স এখানে 40 হয় নাই, 40 হয় নাই, তারা যদি 40 বছরের মধ্যে গাড়ি বাড়ির মালিক না হন, তাহলে কঠিন বাংলার মাটিতে। আচ্ছা, এখন যারা 40 পার হয়ে গেছেন তারা বলবেন যে তাহলে আমাদের কি অবস্থা হবে? কিছুই হবে না। আপনার বয়সকে বয়স মনে করবেন না। কোথাও কি কোনো ধর্মে কি বলা আছে যে আপনি অত বছরে মারা যাবেন, 70 বছরে মারা যাবেন, 80 বছরে মারা যাবেন? কোথাও কেউ আমরা জানি না। অসুস্থ হয়েছেন, ওষুধ খাবেন। সুতরাং সেখানে আমি আপনাদেরকে বলবো যে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন ইন্স্যুরেন্সে কাজ করতে পারবেন, এবং সুস্থ থাকার জন্য আপনার টাকার প্রয়োজন, সে টাকা আপনার আছে। সুতরাং আপনি সুস্থ। মৃত্যু যেদিন লেখা থাকবে সেটা আমি কেউ ঠেকাতে পারবো না, ইম্পসিবল, সম্ভব না। সুতরাং যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে।
যতক্ষণ আপনি শক্তি সামর্থ্য আছে ততক্ষণ আপনি কাজ করে যাবেন। কিসের জন্য? মানি। সমস্ত কিছু কিন্তু টাকার জন্যই সম্পর্ক ছেদ হয়, সম্পর্ক তৈরি হয় সব টাকা দিয়ে। পৃথিবীর বুকে বললাম, পৃথিবীর বুকে। সুতরাং এই জায়গা থেকে আমরা এই ব্যবসার মাধ্যমে যেহেতু বেশি ইনকাম করতে পারবো, সুতরাং আমরা সেদিকে খেয়াল করব। দেখেন আপনারা এই যে ভেন্যুতে আপনারা অনেক অসংখ্য, আমি টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি যে আপনারা সবাই বসে আছেন প্রচুর। সুতরাং দেখেন এখানে আপনারা কি সবাই 100 জন 200 300 জন, এই যে 3টা ভেন্যুতে সবাই কিন্তু এক একটা পরিবার থেকে, এক একটা ভিন্ন ভিন্ন পরিবার থেকে এসেছেন, তাই না? সবাই কিন্তু ভিন্ন ভিন্ন মেন্টালিটি কাজ করে। সুতরাং আপনার কাস্টমারের মেন্টালিটি তো ভিন্ন ভিন্ন। সুতরাং আমি বলবো আপনারা, আমি কিছু ক্রেতা, কি টাইপ অফ ক্রেতা, কত অনেক ধরনের ক্রেতা আছে, এই ক্রেতা এরকম টাইপ ক্রেতা। সুতরাং আপনাকে প্রস্তুতি থাকতে হবে। এই সমস্ত ক্রেতাদের সাথে আপনাকে বিতর্ক করতে হবে। কোন সমস্ত ক্রেতা? আমরা যেরকম, তারাও মানুষ, আমরাও মানুষ। সব জানতা ক্রেতা, অনেক ক্রেতা পাবেন, অনেক কাস্টমার পাবেন, আপনার থেকে বেশি জানে। কিন্তু আপনার কনফিডেন্ট থাকতে হবে, আপনি কম জানেন আর বেশি জানেন, আপনি বেশি জানেন। কখনোই আপনার থেকে কাস্টমার বেশি জানবে না, ইম্পসিবল। সেটা মনেই করবেন না, কাস্টমার জানলেও মনে করবেন না। আপনি বেশি জানেন, আপনি অ্যাডভাইজার, আপনি বেশি জানেন। সব জানতা ক্রেতা, ভাবখানা সে সব কিছু জানে, কিন্তু আপনি কিন্তু সব কিছু জানেন। তাহলে আপনি সব জানতা ক্রেতা পাচ্ছেন। আরেক ধরনের ক্রেতা পাবেন, তর্ক বাগিস ক্রেতা, খালি তর্ক করে। সুতরাং সবাই কিন্তু আপনার কাস্টমার। ওই যে বলেছেন না, কোনো পলিসি আগে হবে, কোনোটা পরে হবে, কোনোটা অনেক পরে হবে। আবার মাথা গরম ক্রেতা পাবেন, খালি মাথা গরম করে। মাথা গরম ক্রেতার আমি একটা কথা বলবো, যেই ক্রেতাগুলো মাথা গরম করে তাদের মাথা আবার চট করে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? তো মাথা গরম ক্রেতা। আবার সন্দেহভাজন ক্রেতা পাবেন। সন্দেহভাজন ক্রেতা পাবেন, কারণ দেখা যাবে সন্দেহভাজন ক্রেতা যে কোনো কিছুতেই খালি সন্দেহ করে, কথায় সন্দেহ, সবকিছু সন্দেহ। সেই জন্য আমি বলেছি, কোনো অবস্থাতেই কোনো জামা কাপড়ের কোনো স্পট ছিঁড়ে থাকা, অসম্পূর্ণতা জানে যেন না থাকে। তাহলে সেই সন্দেহভাজন ক্রেতা কিন্তু সেই জায়গায় দৃষ্টি দেবে বেশি। সুতরাং সেই সুযোগ আপনারা কখনোই দিবেন না। উত্তম স্বভাব সম্পূর্ণ ক্রেতা, উত্তম স্বভাব, একেবারে ভালো স্বভাব। সুতরাং আপনার সাথে মেন্টাল অ্যাডজাস্ট করবে, আরো তার পলিসি দ্রুত হবে। অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যুক্তি প্রদর্শনকারী ক্রেতা, অন্যের ঘাড়ে শুধু দায়িত্ব, যুক্তি, খালি লজিক দেয়, অন্যের ঘাড়ে মানে যে কোনো যুক্তি আরেকজনের উপরে চাপায় না। অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণে অপারগ ক্রেতা, মানে কোনো সিদ্ধান্ত নিতে ইনডিসিশনে ভোগে, না এধার কা না ওধার কা, মানে এদিকে যাবো না ওদিকে যাবো, মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অপারগ ক্রেতা। সুতরাং সেখানেও আপনি খেয়াল করতে পারেন যে এই টাইপের আমাদের ক্রেতা হতে পারে, আরো আরো অনেক হবে। আমি দেখি কতগুলো দেখাতে পারি আপনাদেরকে। শান্ত স্বভাবের ক্রেতা, ভালো। হিসেবে ক্রেতা, হিসেব তো করবেই, ঠিক আছে? হিসেবে ক্রেতা, ক্যালকুলেটর চাপবে বেশি, সুতরাং আপনাকে ট্যাক্টফুল হতে হবে। খেয়ালি ক্রেতা, খেয়াল নাই, আপনি বুঝাচ্ছেন অন্যদিকে তার খেয়াল, সেখানে খেয়াল ভাঙাইতে হবে। স্ত্রীর উপর নির্ভরশীল ক্রেতা, স্ত্রীর উপর নির্ভরশীল ক্রেতা, সুযোগ হয়ে গেল কথার টেকনিকে তার বাসায় পর্যন্ত যাওয়া, আরো বুঝতে পারলেন তার টাকা কত, তার ওজন কত। তার বাসা পর্যন্ত যদি যান, আপনি বুঝতে পারবেন তার ওজন কত, টাকার কত, কি পরিমাণ টাকা। দেড়টাই শেষ করতে বলবো না? আচ্ছা, ঠিক আছে। দুর্বল চিত্তের ক্রেতা, ফাঁকিবাজ ক্রেতা, সংস্কারের বিশ্বাসী ক্রেতা, মুক্ত প্রাণ ক্রেতা, হাম্বরা ভাবের ক্রেতা, অতি উৎসাহিত ক্রেতা, দর কষাকষি স্বভাবের ক্রেতা, ভীরু প্রকৃতির ক্রেতা, নিরাশাবাদী ক্রেতা, আর্থিক সংকটগ্রস্ত ক্রেতা, যুক্তিহীন ক্রেতা, অতিভাষী ক্রেতা। আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের ক্রেতা। ওকে, সময় কম। বন্ধু ভাবাপন্ন ক্রেতা, অল্পভাষী ক্রেতা, অন্যমনস্ক ক্রেতা, তুচ্ছ তাচ্ছিল্যের ভাব প্রদর্শনকারী ক্রেতা, বাক্যবাগীশ ক্রেতা, একগুঁয়ে এবং জেদি স্বভাবের ক্রেতা, বয়সে তরুণ কিন্তু বুদ্ধিহীন ক্রেতা, বিকল্প প্রস্তাব উপস্থাপনকারী ক্রেতা। দেখলেন? আচ্ছা, আমার হাতে যেহেতু সময় খুব কম,
টাইমও এজেন্ট রিক্রুটমেন্টের কথা আমি কিছু না বললে নয়। এজেন্ট ক্রাইটেরিয়া এজ মানে এজেন্ট রিক্রুটমেন্ট অর্থাৎ কর্মী নিয়োগ বয়স 25 থেকে 55 বছরের বয়সের সুস্থ মস্তিষ্কের ব্যক্তিকে আপনারা নিয়োগ করার চেষ্টা করবেন। 25 থেকে 55 সোর্স কোন সোর্স থেকে আপনি পাবেন? এজেন্ট দ্বারা। আপনার এজেন্ট এক জায়গা থেকে ব্যবসা পেল না, কিছুই পেল না, হ্যাঁ, আপনার এজেন্টই কিন্তু এজেন্ট আনবে। কারণ এজেন্ট কিন্তু প্রচুর লোকের সাথে মিশতেছে যাচ্ছে, মানে ফিনান্সিয়াল আসছে, ব্যবসা করার জন্য যাচ্ছে। কার ফ্যামিলিতে একজন বেকার আছে, কার চাকরি চলে গেছে, চাকরি খুঁজতেছে, তার মাধ্যমে আপনারা যারা নিয়োগ করেন তার মাধ্যমে কিন্তু ভালো কর্মী আপনারা পাবেন। ফ্রম ক্লায়েন্টসের থেকে পাবেন, আপনার যারা গ্রাহক তাদের কাছে, আপনার ক্লায়েন্টের থেকে পাবেন। তারপরে কাস্টমারদের কাছে, ক্লায়েন্ট অবলিক কাস্টমারের থেকে পাবেন। এবং ব্যাংকারের থেকে পাবেন, কারণ একজন ব্যাংকারের কাছে প্রচুর লোক যায় ব্যবসা করার, যারা বিজনেস করে তারা যান এবং কানেকশন অনেক বেশি তাদের কাছে আপনারা চাবেন ভালো ব্যক্তিকে, ভালো ছেলে মেয়েকে চাবেন, মানে ভালো মানে কি শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাবেন। গভর্নমেন্ট অফিসার, সরকারি যারা চাকরি করেন, আপনি যদি বলেন আপনার ফ্যামিলিতে কেউ বেকার থাকলে, কেউ চাকরি খুঁজতেছে, আমি চাকরি দিব, মানে আপনারা চাকরি দিতে পারেন। নিয়োগকর্তা তো আপনারা অনেকেই আছেন এখানে। স্কুল টিচারের কাছ থেকে পাবেন, অনেক স্কুল টিচারও বিমা ব্যবসা করে থাকেন, রিক্রুট করবেন। সে মুভ করে, তো অনেক জায়গায় প্রাইভেট পড়াইতে যায়, মুভ করে অনেক। আদার সেলসম্যান অর্থাৎ ইন্স্যুরেন্সের সেলসম্যান ছাড়াও অন্যান্য পেশায় সেলসম্যান এবং মার্কেটিং পার্সন, তাদের কাছ থেকে আপনি ভালো এজেন্ট পাবেন। নতুন পাশ করেছে কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে, তাদেরকে আপনার পেশা আনার জন্য সেখান থেকে আপনি এজেন্ট পাবেন। এবং এজেন্টদেরকে টিকিয়ে রাখতে হবে। পাঞ্চুয়ালি মেইনটেন্স অফ অফিস টাইমিং, অর্থাৎ আপনাদের অফিস টাইমটাকে মেইনটেইন করতে হবে, তাদেরকে অফিসে আসার টাইমগুলো বেঁধে দিতে হবে, যেন অফিসমুখী করতে হবে। এবং যারা কর্মকর্তা আছেন মনিটরিং করতে হবে। একজন এজেন্ট, একজন ফিনান্সিয়াল অ্যাসেট কোন লেভেলে যাচ্ছে না যাচ্ছে, কর্মকর্তাদের মনিটরিং করতে হবে। যদি তাকে ধরে রাখতে হয়, পার্সোনাল কন্ট্যাক্ট এন্ড রিলেশনশিপ, পার্সোনাল কন্ট্যাক্ট থাকতে হবে সেই ফিনান্সিয়াল মার্কেটে যে কাজ করতেছে, সেই তার সাথে আপনি যে কর্মকর্তা, আপনি যে রিক্রুট করেন, তার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট এন্ড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। সে অসুস্থ কিনা, অনেক কিছু তার সম্পর্কে আপনাকে মনিটরিং করে তার সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে, তার ভালো মন্দ, তাহলে তাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। হ্যাভিং এক্সপিরিয়েন্স of selling at least 5